বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেই একই দাবিতে একমত হবে, এটা বাংলাদেশে অবাস্তব জিনিস। সরকার যে পলিসি নিয়েছে সবাই যেখানে একমত হবে সেই সংস্কার কেবল তারা বাস্তবায়ন করবে, এটা একটা খুবই বাজে পজিশন। এই জন্য যে শেষমেশ গিয়ে আর কোনো কিছুই থাকবে না। বিএনপি যেটাতে একমত হবে জামাত সেটাতে একমত হবে না, জামাত যেটাতে একমত হবে এনসিপি সেটাতে একমত হবে না। এই যে একটা ডিলিমির মধ্যে ফেলে দেওয়া, এটা জুলাইয়ের সকল আকাঙ্ক্ষাকে বিনষ্ট করবে বলে আমার তীব্র বিশ্বাস। আমার মনে হয় সরকারের পজিশন হওয়া উচিত ছিল যে সরকার নিজে সিদ্ধান্ত নিয়ে এরপরে আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এই যে রাজনৈতিক দলগুলোর হাতে পুরো জুলাইকে কুক্ষিগত করে দেয়, এটা খুব বাজে জিনিস। এবং দেখুন গত 16 বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, মাঠে ছিল, কিন্তু তারা শেখ হাসিনাকে কোনোভাবে হটাইতে পারেনি। এই ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষেরা, শ্রমিকরা, খেটে খাওয়া মানুষেরা 168 জন পথ শিশু এখানে শহীদ হয়েছে। সুতরাং এই সকল কিছু বাদ দিয়ে আবার এই মুভমেন্টকে রাজনৈতিক দলগুলো হাতে ইজারা দিয়ে দেওয়া, এটা সরকারের খুব ভালো পজিশন বলে আমি মনে করি। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লড়াই করেছে, তাদের কারোর সঙ্গে কোনো মতামত নেওয়া হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সঙ্গে সরকার একবার বসে আলোচনা করেনি। নারীরা অসীম ভূমিকা রেখেছে, নারীদের সঙ্গে কোনো রকম করে আলোচনা করেনি। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, বরং যারা গত 16 বছর ধরে সবচেয়ে ব্যর্থ ছিল তাদের হাতে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে দেওয়া হচ্ছে। গত বছরের 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আমি নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা দায়িত্বে ছিলাম। জুলাই ঘোষণাপত্র শহীদ মিনারে পাঠ করা হবে এবং নানা রকমের লিগ্যাল বাইন্ডিংসের জন্য সরকারের পক্ষ থেকে বলা হলো যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র যাতে পাঠ না করে, তারা সময় নিয়েছিল 15 দিন। 15 দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা ঘোষণাপত্রটি জারি করবে। সেই 15 দিন শেষ হয়ে গেছে। সরকার আমাদের সঙ্গে প্রথমবারের মতো প্রতারণা করেছে। আওয়ামী নিষিদ্ধকরণ আন্দোলন শুরু হওয়ার পরে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নির্বাহী আদেশে সেদিন বলা হয়েছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। 30 কার্য দিবস পার হয়ে গেছে। আমাদের সরকার আমাদের সঙ্গে প্রতারণা করার পদ্ধতিটা খুব সুন্দর। তারা 30 কার্য দিবস ওয়াদা করেছে বাংলাদেশের সকল মানুষের সামনে, বাংলাদেশের ছাত্রদের সামনে, নাগরিকদের সামনে ওয়াদা করেছে যে আমরা 30 কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র জারি করব। 30 কার্য দিবস পার হয়ে গেছে, তারা কোনোভাবেই ঘোষণাপত্র তো দেয়নি, বরং এই কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করেনি। এটা স্পষ্টত নাগরিকদের সঙ্গে নিমো খারাপি, যেটা শেখ হাসিনা করতো, যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। এই যে শেখ হাসিনার পলিসি ছিল নাগরিকদের কথাকে, নাগরিকদের সঙ্গে ওয়াদাকে, ইশতেহারকে তোয়াক্কা না করা, অন্তর্বর্তীকালীন সরকার ওই পর্যায়ে পৌঁছে গেছে। তারা দিতে পারে নাই, কেন পারে নাই সেরকম কোনো ব্যাখ্যাও দেয় নাই। এই যে নাগরিকদেরকে কোনোভাবে তোয়াক্কা না করা, নাগরিকদের সামনে বলা ইশতেহারকে, ওয়াদাকে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করা এবং সেই ভঙ্গের কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে না করা, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার আগের মতো করে সেই পুরনো সরকার, পুরনো রেজিমের কাছে আমাদেরকে নিয়ে যায়। এটা সরকারের ঘোষণাপত্র নিয়ে টালবাহানা, এটা খুব অমঙ্গলজনক। এবং দেখেন আমরা বারবার বলবার চেষ্টা করছি একদম সাংগঠনিকভাবে যে সরকার যা কিছু করবার কথা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, ছাত্র সংসদ নির্বাচনগুলো গত 1 বছর সবগুলো হয়ে যাওয়ার কথা ছিল, একটা ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ডাকসু নিয়ে আমরা নানা রকমের হেলাফেলা দেখেছি, জাকসু নিয়ে দেখেছি, এবং আমরা সবকিছু একটা জায়গায় আটকে যাই যে সরকার রাজনৈতিক দলের কাছে বর্গা দিয়ে দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তারা 16 বছরে শেখ হাসিনার পতন করাইতো। ক্ষমতা থাকলে 3টা নির্বাচন এরকম অবৈধভাবে হতো না, রাতে ভোট চুরি হতো না, দামি নির্বাচন হতো না। এদের ক্ষমতা, যাদের ক্ষমতা সবচেয়ে কম ছিল বাংলাদেশে, যারা বাংলাদেশের মানুষের কাছে কখনো পৌঁছে দিতে পারে নাই, যাদের ডাকে, যাদের হাসিনা পতনের ডাকে বাংলাদেশের মানুষজন সাড়া দেয়নি, তাদের নিজস্ব দলীয় কর্মী ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে দিয়ে দিচ্ছে। এবং তার নির্বাচন কবে দিবে সেই বৈধতা অন্য রাজনৈতিক দলগুলো থেকে আদায় করতে হচ্ছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকার এই যে বারবার রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে যাচ্ছে, এটা খুব বাজে ব্যাপার। আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে স্পষ্টত আমাদের শিক্ষার যে সমস্যা, এই শিক্ষার সমস্যার যে সমাধান সেটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা সাংগঠনিকভাবে এর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু সরকার কোনো রকমের এই কথা কানে তুলছে না। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হওয়ার পরে ছাত্রদের যে সমস্যা, শিক্ষার সমস্যা, সেই সমস্যা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার কমিশন গঠন করেন। এবং আমরা এর ফলশ্রুতিতে কি দেখি, ছাত্ররা একদিন পলিটেকনিকের ছাত্রদের আন্দোলনে নামতে হয়, আমাদের বারবার ডাকসুর জন্য চিল্লাফাল্লা করতে হয়, তারপর ডাকসু হয় না, জাকসু হয় না। এই যে দীর্ঘ সমস্যা, এই সমস্যার একটা আলটিমেট সমাধান দরকার।
এই সমাধানটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা আমরা বারবার বলছি এবং শিক্ষার যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো পার্মানেন্ট সমাধানের কথা বলছি, কারণ ডাকসু বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট অন্তর্ভুক্ত বিষয় না। আমরা বারবার বলেছি ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে, যে বছরের এই সময়টাতে এই 7 দিনের মধ্যে অমুক দিন তফসিল হবে, অমুক দিন নির্বাচন হবে, অমুক দিন নমিনেশন জমা দিবে। এই বিষয়টিকে আমরা বারবার বলবার চেষ্টা করব, সরকার কোনো রকমের কোনো কান দেবার চেষ্টা করেনি। সুতরাং আমি প্রত্যাশার জায়গা এটাই, শুধু দুইটা প্রত্যাশার কথা বলে শেষ করি। বাংলাদেশের সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে রাজনৈতিক দল, যেই দুর্বলতা আমরা গত 16 বছর দেখেছি তাদের কাছে জিম্মি না হয়ে যায়। একই সঙ্গে এই জুলাই ঘোষণাপত্রে ছাত্রদের নেতৃত্বের গণ অভ্যুত্থান এবং নারীদের নেতৃত্ব, ছাত্রদের যত এনটিটি আছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সব অন্তর্ভুক্ত হয়, সেই দাবিটি আমি জানাই এবং প্রাগকে ধন্যবাদ যে ছাত্রদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আশা করছি প্রাগ এই আলোচনাগুলো আরো জারি রাখবে, আমরা প্রাগের মাধ্যমে কথাগুলো আরো বলতে পারবো। প্রাগকে ধন্যবাদ করবেন, সবাইকে ধন্যবাদ।